বাংলা নিউজ কলকাতা। 11 মে 2025 কলকাতা মহানগরীর বুকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গসন্তান 2025 সম্মাননা প্রদান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিব পর্যায়ের আধিকারিক, পুলিশ প্রশাসনের প্রশিক্ষক আধিকারিক, পাবলিক প্রসিকিউটর, WBCS আধিকারিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, নৃত্যশিল্পী, রূপালী পর্দার অভিনেতা অভিনেত্রী, পরিচালক এবং অন্যান্য অনেক পেশার সেরা মানুষেরা। বাস্তবিকই এই দিন বং সিনেমাটিকের আলোকিত মঞ্চে চাঁদের হাট বসেছিল। এই দিনের অনুষ্ঠানে ডক্টর সমীর শীল তার দীর্ঘ 50 বছরের সাহিত্য ও সংস্কৃতি সাধনার জন্য সেরা বঙ্গ সম্মান পান। তার হাতে মানপত্র এবং সুদৃশ্য স্মারক তুলে দেন বিশিষ্ট অতিথিরা। সম্মানিত হওয়ার পর ডক্টর শীল তার বক্তব্যে বলেন যে আজ মাতৃদিবস, বছরের প্রতিটি দিনই মায়ের জন্য। তিনি বলেন যে আজ নৃসিংহ চতুর্দশী, আজকের দিনেই বিষ্ণু নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং দুরাচারী অসুর হিরণ্যকশিপুকে বধ করেন, যা কিনা সাম্প্রতিক পড়শি দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্তই তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন যে আজ সন্ধ্যে থেকেই শুরু হবে বৈশাখী পূর্ণিমা, যা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। তার সুচিন্তিত বক্তব্য সত্যি প্রশংসার দাবি রাখে। আমি যাচ্ছি। দাদা, আজকে বঙ্গ সন্তান সম্মান মাদার্স ডে দিনকে আপনি পেলেন, কীরকম অনুভূতি হচ্ছে, কি বলতে চান? এক অসাধারণ অনুভূতি হচ্ছে। আমি মঞ্চেও এই কথাটা বলেছি যে আজকে মাদার্স ডে। বাস্তবিক মায়ের তো নির্দিষ্ট কোনো দিন হয় না। তা আমি মঞ্চে যে কথাটা বলেছি সেটা আবার আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে মায়ের সাথে সন্তানের সম্পর্ক নারী নেভালকর, এবং আমরা মাতৃগর্ভে যে 10 মাস 10 দিন থাকি, তারপরে এই পরিবেশ, বাইরের পরিবেশ, সেটা আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্যে মা কিন্তু সবচেয়ে বেশি যত্নশীল হন, এবং সন্তানের কৃতিত্বে আর কেউ খুশি না হোক, যিনি অকুণ্ঠভাবে আশীর্বাদ করেন তিনি হলেন মা। আমাদের একটা প্রথা আছে পিতৃপুরুষের তর্পণ করা। আমরা যারা গঙ্গা স্নান করি, আমি আমার শ্রোতাদের বলবো, নাভি জলে আপনি যখনই দাঁড়ালেন, মায়ের উদ্দেশ্যে যখন আপনি তিল এবং অর্পণ করছেন, আপনি জেনে রাখুন আপনার মা যেখানেই থাকুন তার সাথে আপনার সংযোগ হয়ে গেল। কীভাবে হয়ে গেল? হয়ে গেল ঠিক এইভাবেই যে আপনার মায়ের অস্থি কলস আপনি কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। এই গঙ্গার জলের সাথে, অসীম প্রবাহের সাথে, সারা পৃথিবীর 3 ভাগ জলের সাথে, সাগরের 7 সাগরের জলের সাথে আপনার কিন্তু নাভির সংযোগ হয়ে গেল। আপনি আপনার মাকে অনুভব করতে পারলেন। বোধহয় এর চাইতে সহজ উদাহরণ এবং মায়ের সাথে যোগাযোগ করার কোনো উপায় আর আছে বলে আমার জানা নেই। আজ মাদার্স ডে। আজকের এই বঙ্গ সন্তান সম্মান 2025 আমার বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালিয়ানার ওপরে যে কাজ আমি করেছি দীর্ঘ 50 বছর ধরে, তার স্বীকৃতিস্বরূপ যে পুরস্কার, এটা আমার দায়িত্ব বাড়িয়ে দিল। এটা যেমন সত্যি, আমার মা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন এই পুরস্কার হাতে পেয়ে। আজকে নৃসিংহ চতুর্দশী। আপনারা জানেন ইন্ডিয়ান মাইথোলজি মোতাবেক হিরণ্যকশিপুকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে তাকে কেউ মারতে পারবে না।
কীভাবে মারতে পারবে না? জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, কোনো অস্ত্র দিয়ে মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, এরকম অজস্র অজস্র ক্রাইটেরিয়া ছিল তাতে। হিরণ্যকশিপু ভেবেছিল যে যা যা শর্ত আমি ব্রহ্মার কাছ থেকে দিয়ে বর লাভ করেছি, সেই বরের মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, এটা ফুলপ্রুফ। কিন্তু হিরণ্যকশিপু জানতেন না যে ব্রহ্মার বরকে ফলপ্রসূ করার জন্যে বিষ্ণু তার যে অবতারে জন্ম নেবেন তিনি অর্ধ পশু এবং অর্ধ মানুষ, নরসিংহ অবতার। সেই অবতারে তিনি হিরণ্যকশিপুকে কোথায় মারছেন? ঘরে মারছেন না, বাইরে মারছেন না, বারান্দায় মারছেন, মাটিতে মারছেন না, আকাশে মারছেন না, জলে মারছেন না, তিনি তাকে হাঁটুর ওপরে রেখে মারছেন, দুই জানুর ওপরে রেখে তাকে মারছেন। তিনি তাকে অস্ত্র দিয়ে মারছেন না, তিনি তার দুই নখর দিয়ে তার বক্ষস্থল এবং পেট বিদীর্ণ করে দিচ্ছেন। আজকের এই যুদ্ধ পরিস্থিতিতে এই নৃসিংহ চতুর্দশী এবং নরসিংহ অবতারের আবির্ভূত হওয়া ভীষণ ভীষণ প্রাসঙ্গিক বলে আমি মনে করি। পড়শি দেশের ফলতা, ছলনা, বেইমানি, শয়তানি, জঙ্গিহানা সব কিছুর সঠিক জবাব দিতে পারেন নৃসিংহ অবতার। সন্ত্রাসবাদ শেষ হোক, সেটা যে দেশেই হোক, এবং মানুষ শান্তিতে বসবাস করুক, সারা বিশ্ব জুড়ে, বিশ্ব চরাচর জুড়ে শান্তি বিরাজ করুক, অহিংসা বিরাজ করুক। এই অহিংসার কথা বলতে গেলে একজন আলোর মানুষের কথা আমাকে বলতেই হবে। 2624 বছর আগে, খ্রিস্টপূর্ব 623 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্ম নিচ্ছেন একজন মহামানুষ, তার নাম গৌতম বুদ্ধ। গৌতম সিদ্ধার্থ পরবর্তীকালে বুদ্ধ, বোধিসত্ত্ব, তথাগত রূপে পরিণত হবেন। এবং আপনারা জানেন যে দিনে, আজকের ঠিক সন্ধ্যার পরেই চতুর্দশী চলে যাবে, বৈশাখী পূর্ণিমা শুরু হবে। বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধ জন্মগ্রহণ করছেন লুম্বিনী উদ্যানে, এবং তার মাতৃদেবী কিন্তু তাকে শায়িত অবস্থায় কোনো ঘরের অভ্যন্তরে জন্ম দেননি। দুটো শাল গাছের মাঝখানে ভ্রমণরত অবস্থায় শাল গাছের একটা ডাল হাত দিয়ে ধরা অবস্থাতে দণ্ডায়মান অবস্থায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, এবং সেদিনটা ছিল কিন্তু শুক্রবার। গৌতম বা সিদ্ধার্থ পরবর্তীকালে যে বৃক্ষের তলে দীর্ঘ কঠোর তপস্যা করে নিজেকে অধিক জ্ঞান বা বোধিসত্ত্ব হিসেবে পরিচিত করাবেন, সারা বিশ্বকে অহিংসার বাণী তিনি প্রচার করবেন, সে বৃক্ষের নাম আমরা সবাই জানি, অশ্বত্থ বৃক্ষ, বোধি বৃক্ষ, এবং সেই জায়গার নাম বুদ্ধগয়া। এবং সেই দিনটা বুধবার। চলে যাই তার জীবনের অন্তিমে, 80 বছর 3 মাস বয়স, কুশীনগরের পাবা গ্রামে বুদ্ধ পৌঁছেছেন। তুণ্ড কর্মকার তাকে শুকর মদ্যপ বলে খুব সুন্দর, সুসিদ্ধ, উৎকৃষ্ট একটা খাদ্য পরিবেশন করেছে, তার অতিসার হয়েছে, এবং তিনি তার প্রধান শিষ্য আনন্দকে বলছেন, উত্তর দিকে মুখ করে আমাকে শুইয়ে দাও। দুটো জোড়া শাল গাছের মাঝখানে বুদ্ধকে শুইয়ে দেওয়া হলো, উত্তর দিকে মাথা দিয়ে। বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটল। সেদিনটা ছিল এই বৈশাখী পূর্ণিমা এবং বার মঙ্গলবার। তার ঠিক
2484 বছর পরে, আজ থেকে 164 বছর আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 1861 সালের 8ই মে 25শে বৈশাখ মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্দশ সন্তান এবং মা সারদা দেবীর কোল আলো করে জন্ম নিচ্ছেন আর একজন আলোর মানুষ, আমাদের প্রাণের বাংলার সারা বিশ্বের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বলে থাকি 3টে গিন্নি আছে। আপনারা বলবেন এটা কেমন কথা, আমরা তো মৃণালিনী দেবীর নামই জানি, ছুটির নামই জানি। হ্যাঁ, এটা আক্ষরিক অর্থে নয়। তার প্রথম গিন্নি তার কবিতা, তার সাহিত্য, তার নৃত্যনাট্য ইত্যাদি, এবং আমরা জানি তিনি তার কবিতা এবং তার সাহিত্য উপন্যাসের মধ্য দিয়ে বাঙালির জীবনে মননে হাজার বছর বেঁচে থাকবেন। তার দ্বিতীয় গিন্নি তার সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। তিনি 2222টি গান লিখেছিলেন, এবং আমি স্থির নিশ্চিত যে বাঙালির জীবনে 100 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর পরেও বাঙালিকে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে। বাঙালির সমাজ এবং মননে রবীন্দ্রসঙ্গীতের প্রভাব এতটাই গভীরে পতিত। কোনো রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো মেয়ের কোণে দেখা আলোয় বিয়ে সম্পন্ন হবে না। কোনো রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাঙালির জীবনের কোনো উৎসব, আনন্দ, দুঃখ, বেদনার কোনো পার্বণ সম্পূর্ণ হবে না। অন্য প্রসঙ্গে আসি, আজকে যে শেষে 67 বছর বয়সে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন ছবি আঁকা। এই ছবি আঁকাকে আমি বলে থাকি তার তৃতীয় গিন্নি। বাস্তবিক তিনি 3556টিরও বেশি ছবি এঁকেছেন। আমি অবনীন্দ্রনাথ ঠাকুর, রবি বর্মা প্রভৃতি বিখ্যাত চিত্রকরদের কথা মাথায় রেখেও একথা বলতে পারি যে রবীন্দ্রনাথের আঁকা ছবি বিদেশে যতটা সমাদৃত, আমার ভারতে, পশ্চিমবঙ্গে, বাংলায় ততটা আদৃত নয়। আমরা অবগত নই। আমার খুব গর্ব হয়, আমার আঘাত হয় যে ইংল্যান্ডের সদবীর নিলামঘরে যখন রবীন্দ্রনাথের এই আঁকা ছবিগুলি লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয়। এই তো গেল রবীন্দ্রনাথের 3 গিন্নির কথা। প্রত্যেকেই বাংলার মহান সন্তান, এবং আমি সূর্যের কথা বলি। সূর্য আলো দেয়, কিন্তু সে আলোর জন্য সূর্যের অক্সিজেন লাগে না। সূর্য যে আলো দেয় সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম আয়নের আদান প্রদান হয়, বিকিরণ ঘটে, এবং সূর্য থেকে আমার পৃথিবীতে আলো তাপ আসে বলেই জীবজগৎ বেঁচে থাকে, এবং সূর্য আমাদের কাছে প্রত্যক্ষ দেবতা। রবীন্দ্রনাথ সূর্যের মতো। তিনি নিজে দগ্ধ হয়েছেন, বিদগ্ধ হয়েছেন। তিনি এত লিখে গেছেন যে তা এক জীবনে সাধারণ পাঠক পড়ে শেষ করতে পারে না। বাঙালি জীবনের, বাঙালিয়ানার যা যা মাপকাঠি সেগুলো সব তিনি থরে থরে সাজিয়ে দিয়ে গেছেন। তার রবীন্দ্রসঙ্গীত, তার রবীন্দ্র নৃত্য, তার রবীন্দ্র সাহিত্য, তার রবীন্দ্র উপন্যাস, তার রাবীন্দ্রিক চিত্রকলা, সব কিছুই, তার রাবীন্দ্রিক ভাবনা, সবগুলোই বাঙালিয়ানার মাপকাঠি বলে আমি মনে করি। আজকের এই বঙ্গ সন্তান পুরস্কার বাস্তবিকই উৎসর্গ করা উচিত রবীন্দ্রনাথকে, কারণ তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বঙ্গ সন্তান। আমি আমার দর্শক শ্রোতাদের এটাই বলবো, আমরা তো রবীন্দ্রনাথ হতে পারবো না, নিদেনপক্ষী জোনাকি হতে পারি। তা জোনাকি তো কতটুকু আলো দিতে পারে। তা আমরা যদি দল বেঁধে ঝাঁকে ঝাঁকে থাকি, তাহলে হয়তো অল্প একটু আলো, বেশ কিছুটা আলো সমাজকে দিতে পারবো, সমাজের অন্ধকার দূরীভূত করতে পারবো। আসুন আমরা সকলে আলোয় থাকি, ভালোই থাকি, বাংলায় থাকি, বাঙালিয়ানায় থাকি।
এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার নাম? নমস্কার, ভালো থাকবেন। আপনার নামটা আর পরিচয়টা? আমি ডক্টর সমীর শীল। আমার দীক্ষা গ্রহণের নাম আচার্য অমৃত আত্মানন্দ তীর্থ মহারাজ। থ্যাংক ইউ।